আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। নির্দেশনা অমান্য করে কুষ্টিয়ার 2 নদী থেকে বছরে 200 কোটি টাকার বালু লোড। মহলগুলোতে অস্ত্রধারীদের পাহারা, নিশ্চুপ প্রশাসন। গ্রুপ তো অনেক, 5 জন বা 10 জন মিলে টেন্ডার করলে, আর বাকি গ্রুপ আমরা বাধা দেওয়ার পরে বন্ধ যখন হয়ে গেল, তাদের মাথায় হাত দেওয়ার মতো না উল্টো পাল্টা। যখন যে দল আসে সেই দলের ছত্রছায়ায় বালু মলটা তাদেরই নিয়ন্ত্রণে থাকে। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন তারেক রহমান। জিয়ার শাহাদাত বার্ষিকীতে গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি। পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে। বিজিএমইএর নির্বাচনে লড়ছেন 76 প্রার্থী। বিকাল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। জাতির সামনে এই নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা একটা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন কামনা করছি, যাতে আমরা একটা অথেন্টিক রেজাল্ট পেতে পারি। ভোটার এরিয়াতে ভোটার ছাড়া কেউ যাবে না। চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ। ঘটনাস্থলে 2 আরোহী নিহত, আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। বৃষ্টি উজানের ঢলে দেশের মধ্যাঞ্চলে বন্যার সম্ভাবনা। নদী ভাঙনে প্রতি বছর দীর্ঘ হচ্ছে ভূমিহীন ও সর্বশান্ত সংখ্যা। বর্ষা এলেই বাড়ে উদ্বেগ উৎকণ্ঠা। দুইবার নদী ভেঙে আবার লাস্ট মিছিল জায়গা। সরকারি পক্ষ থেকে যদি উদান দেয়, একটা স্থায়ীভাবে বাঁধে, তাহলে এলাকার জনগণ বাঁচতে পারবে। ওয়ানডের পর এবার টি-20 র্যাঙ্কিংয়েও 10-এ নামল বাংলাদেশ। শেষ 4 ম্যাচে লজ্জাজনক হারে এই অধঃপতন। দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। একটি জেলার 2টি নদী থেকে বছরে বালু তোলা হচ্ছে কমপক্ষে 200 কোটি টাকার, কিন্তু সরকার রাজস্ব পেয়েছে মাত্র 2.5 কোটি টাকা। পদ্মা আর গড়াই নদী থেকে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন, কেনাবেচা। শতবর্ষী হার্ডিংস ব্রিজ আর লালন শাহ সেতুর নিচ থেকেও দেধারসে তোলা হচ্ছে বালু। বালু মহলগুলোতে থাকে অস্ত্রধারী পাহারা। সহকর্মী আখলাকুস সাফা ও রুহুল আমিন বাবুর অনুসন্ধান, ছবি তুলেছেন ইসমাইল হোসেন জনি। পদ্মা গড়াই নদী বেষ্টিত কুষ্টিয়া জেলা। এই 2 নদীর তীরেই বালুর সাম্রাজ্য। 21টি বালুমহল থেকে তোলা হচ্ছে কোটি কোটি টাকার বালু। এ জেলার বালুর চাহিদা পুরো বিভাগ জুড়ে। নদী থেকে তোলা বালু বিক্রি হয় ঘাটেই, সেখান থেকে চলে যায় বিভিন্ন গন্তব্যে। বালু উত্তোলনের এই মহাযজ্ঞ দেখে কেউ বলবে এগুলো অবৈধ এবং প্রকাশ্যে হচ্ছে না। বালু উত্তোলনে কতটা মানা হচ্ছে নিয়মনীতি? পাশাপাশি 2টো ব্রিজ, মাঝখান থেকে আর নিচ থেকে নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই তুলে নেওয়া হচ্ছে বালি। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শতবর্ষী হার্ডিংস ব্রিজের পিলার আর গাইড ব্যাংক। গত বছরই পরামর্শ ছিল ডাউন স্ট্রিমের বালুমহলগুলোকে স্থানান্তর করতে হবে, তখনও কেউ কথা শোনেনি, আর এবছর দেখারই কেউ নেই। এটা তো একটা নির্দিষ্ট লেভেলে ফাউন্ডেশনটা করা, ওই ফাউন্ডেশনের কাছ থেকে যদি বালিটা ভ্যাকুম তৈরি হয়, মানে গর্ত তৈরি হয়, তখন ওখানে টান পড়ে। টান পড়ার সাথে তো আশেপাশে যে স্ট্রাকচারগুলো আছে সেইগুলো ওরা টান দেয় আর কি। 21টি বালুমহলের মধ্যে বালু তোলার যোগ্য 4টি, তার মধ্যে ইজারা আছে 2টি। নাব্য পরিস্থিতি, পরিবেশ, তাপবিদ্যুৎ কেন্দ্র ও আইনি জটিলতায় বাকি 17টি থেকে বালু তোলা নিষেধ। অথচ 2 নদীর পার ঘেঁষে বালু তোলার এই মহাযজ্ঞ চলছে প্রকাশ্যে। সবাই লাভের আশা করে, একটু ভালো হলে একটু ভালো দাম, সর্বনিম্ন দাম 10 টাকা। মোটা বালিটার দাম বেশি, মোটা বালুটা ধরেন 18-20 টাকা। এটা তো সব দাম এখানে, যত দূরে হোক এরা সেখান থেকে
মানে এর বাধা। পেটের জ্বালায় দু এক নগ অনেকে চুরি চারটা করে তুলছে, কেউ তুলছে না। ঘাট নিয়ন্ত্রণ নেবে কে, ইজারা দেবে কে? গ্রুপ তো অনেক, 5 জন বা 10 জন মিলে টেন্ডার করলে আর বাকি গ্রুপ, এখানে একটা দলীয় কোন্দল হইতে পারে, বা কোন্দলের ক্ষেত্রে সেক্ষেত্রে দায়ভার নেবে কে? বালুমহালের দখল কেন্দ্র করে এমন হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র পাহারা থাকে প্রতিদিন, রাতে হয় আরও জোরদার। অবৈধ বালুমহালগুলোতে সবচেয়ে বেশি বালু উত্তোলন হয় রাতের এই সময়টাতে। আমরা তেমনই এক বালুমহালের দিকে যাচ্ছি এখন, যেখানে পরিচয় গোপন করে যাওয়াটা বেশ জরুরি। অবৈধ বালুমহল থেকে এভাবেই বালু বিক্রি হচ্ছে গভীর রাতে, যেখানে সাধারণের প্রবেশ নিষেধ। পরিচয় গোপন করে সেখানে 1 ঘন্টা থাকি আমরা। বালু বোঝাই বেরিয়ে যায় 7টি ট্রাক শুধু একটি স্পট। কারা করছেন এগুলোর নিয়ন্ত্রণ? বালুমহলে পাওয়া যায় না তাদের, তবে কয়েকজনের নাম পাই আমরা। রাজনীতিতে প্রভাবশালী তারা। ক্রেতা সেজে কথা বলি তাদের সাথে। ওই ঘাট পাশে আমাদের পৌর বিএনপির আহ্বায়ক, ওর সাথে একটু যোগাযোগ করেন, ও দেবে না, আমার কথা বলেন, একটু কমাই দেবে না। হ্যাঁ, 18,000ই হয়তো আপনার জন্য একটু কম নেওয়া যাবে, 17.5 পর্যন্ত করা যাবে। বড়ার কি ভালো হবে? জিলাপি তলা এদিককার জিলাপি তলা ওটা ফিলিং, ওটা মানে খুব একটা ভালো না। এক সাইডে কিছু মোটা বালু আছে, কিন্তু তোলার মতো পরিবেশ নেই, পানি চলে আসছে তো হাটের সাথে থাকা লাগে না। ওরা সব যারা বালি বালি করেছে, হ্যাঁ বালির তো হলো মানে দিয়েছে, পয়েন্ট দিয়েছে, ঠিক আছে, ওই পয়েন্টে নীতি হয়, ঠিক আছে। বালুমহলে রাজনৈতিক প্রভাব কিভাবে অস্বীকার করবেন জেলা বিএনপির নেতারা? বর্তমান যারা নেতৃত্ব আছে নিশ্চয় তাদের সাথে তাদের কোনো যোগসূত্র আছে। এখন আপনারা ইনকোয়ারি করে আসছেন, একটা জায়গায় কোনো প্রমাণ পাবেন না এই বালি ব্যবসার সাথে আমি জড়াই আছি। আমরা অনেক কিছু অনুভব করি, কিন্তু এটা তো বলাটা যারা এই যে কথাগুলো বলছে, সারা কুষ্টিয়ার মানুষ জানে যে তারা এটা শুরু করেছিল। আমরা বাধা দেওয়ার পরে বন্ধ যখন হয়ে গেল, তাদের ওই মাথায় হাত দেওয়ার মতো না উল্টা বাধা। এসব বালুমহাল আগাগোড়াই প্রভাবশালীদের নিয়ন্ত্রণে। অদৃশ্য ভয় দেখিয়ে আড়ালেই থেকে যায় তারা। নদীর বালু যেন সোনার খনি। স্থানীয়রা এই 21টি বালুমহলকে বলেন এলডোরাডো। এখানকার বালু মানে আপনার সোনা। তাহলে এই সোনাটাকে কিভাবে অপব্যবহার হয়, যখন যে দল আসে সেই দলের ছত্রছায় বালুমহলটা তাদেরই নিয়ন্ত্রণে থাকে। এই একটি ঘাট থেকে 3 ধরনের বালুতে প্রতিদিন লেনদেন কমপক্ষে 5.5 লাখ টাকা। শুষ্ক মৌসুম তো আছেই, বালু তোলা হয় এমনকি ভরা বর্ষায়ও। 21টি ঘাট থেকে বছরে গড়ে লেনদেন 200 কোটি টাকা। আর গেল বছর সরকার পেয়েছে মাত্র 2,83,70,000 টাকা। এত ফারাকের কি কারণ জানতে চাই জেলার রাজস্ব শাখায়। সরকার কি পরিমাণ বঞ্চিত হচ্ছে? সরকারের বঞ্চিত হওয়ার শেষ নাই। যে বাল্কহেডগুলোতে লোড আনলোড করে, ধরেন পুলিশ 3-4 জন সাথে থাকে, আর ওখানকার অবস্থা তো ভয়ঙ্কর অবস্থা। পদ্মার উপর থেকে নিচে নামতে গিয়ে কারোর গোসল হয়ে যায়। তবে ফায়ারিং হবে এই প্রস্তুতি নিয়ে যেতে হয়, কারণ ফায়ারিংয়ের এক্সপিরিয়েন্স আছে এখানে। সাংবাদিকদেরকে এই নৌকা থেকে ডুবিয়ে দিচ্ছিল। ইজারা দেয়নি জেলা প্রশাসন, তারপরও কি করে হচ্ছে প্রকাশ্যে এই চুরি? যদি কেউ চুরি করে সেটা তো চুরি। প্রকাশ্য দিবালোকে এই চুরিটাকে আমরা চুরি কিভাবে বলি? তাহলে তাহলে এটাকে কি বলতে পারি আমরা? বিষয়টা হলো এমন যে আমরা থেকে করাচ্ছি বা আমাদের পক্ষ থেকে এটাকে এনকারেজ করা হচ্ছে, বিষয়টি তো এরকম না। প্রভাবশালীদের ভয়ে অভিযোগ করেন না কেউই। এ ধরনের ঘটনায় মামলাও নেই। অজ্ঞাত কারণে নিশ্চুপ থাকে প্রশাসন। কুষ্টিয়া একবার ডিসি প্রবেশ করলে সে আর সহজে বদলি হতে চায় না, চেষ্টা করে যে আরো কিছু থাকে। কেন, কি কারণে থাকবে? উৎকোচ, ঘুষ যাই বলেন, এর কোনো প্রমাণ আছে বলেন? এর কোনো প্রমাণ পাবেন না খুঁজে আপনি। কিন্তু আমরা যতদূর জানি লেনদেন হয়। অবৈধ বালু উত্তোলনে একদিকে হুমকির মুখে পরিবেশ প্রকৃতি, অন্যদিকে মোটা অঙ্কের রাজস্ব ক্ষতি। এছাড়া বালু বোঝাই ডাম্প ট্রাকে সড়কে বেড়েছে মৃত্যুর মিছিল। আখলাকুস সাফা, যমুনা নিউজ, কুষ্টিয়া। গণতান্ত্রিক এবং প্রত্যাশার বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। যুক্তরাজ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার ইস্ট লন্ডনের একটি হলে দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ
এ সময় দেওয়া বক্তব্যে তারেক রহমান জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারের পতন, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন। জুলাই আগস্ট আন্দোলনে হতাহতদের জন্য দোয়া কামনা করেন তিনি। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান। আমরা যদি জুলাই আগস্ট মাসের সেই আন্দোলনের দিনগুলোর কথা মনে করি, তাহলে আমরা দেখতে পাবো কি হারে সেই পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে, কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। জাতিসংঘের হিসাব মোতাবেক 66 জন শিশুকে হত্যা করেছিল। বিভিন্ন সময় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের পথকে রুদ্ধ করা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্র, মানুষের অধিকার রক্ষায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের অবদানের কথা স্মরণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা যেমন তার জন্য দোয়া চাইব, আমরা বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, এই দেশকে স্বাধীন করার জন্য যেখানে যত মানুষ আত্মহত্যা দিয়েছেন জীবন, যেখানে যত মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রত্যেকের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব। যে মানুষগুলো গণতন্ত্রকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনকে আত্মহত্যা দিয়েছেন, আমরা যাতে তাদের সেই আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারি, আমরা যারা বেঁচে আছি, আমরা আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে যাতে আমরা গড়ে তুলতে পারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ছাত্র জনতার বিজয়ের সুফল কিছু মানুষ ভোগ করতে চাইলে ইতিহাসে রাস্তা করে যাবে, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। সকালে শিল্পকলা একাডেমিতে এক চিত্রকর্ম প্রদর্শনীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আরও বলেন, জাপানে বসে প্রধান উপদেষ্টা যেভাবে বিএনপির বিরুদ্ধে কথা বলছেন তাতে মনে হয় মানুষ চিনতে ভুল করেছে বিএনপি। বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যেই অভ্যুত্থান করেছিল ছাত্র জনতা, সেই লক্ষ্যেই এসেছিল বিজয়। আর এবার সেই বিজয় আদায় করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আমাদের এই বিজয় ছাত্র জনতার বিজয়, তার ছাত্র জনতা মানেই তো জনগণ ভিত্তিক ছাত্র না, ছাত্র ভিত্তিক জনগণ না। এই বিজয়ের যে সুফল তা করতে চায়, তাহলে তারা ভুলে পড়বে ইতিহাসের রাস্তা। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম এর পরিচালনা পর্ষদের নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ঢাকার রেডিসন ব্লু ও ওয়াটার গার্ডেন হোটেল এবং চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল বে ভিউ কেন্দ্রে বিকেল 5টা পর্যন্ত চলবে এই ভোটাভুটি। বেলা গড়ানোর সাথে সাথে বাড়ছে সদস্যদের উপস্থিতি। সংগঠনটি 35টি পরিচালক পদে নির্বাচন কেন্দ্রিক 3 জোট ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে, কারণ এই দুই প্যানেলে ঢাকা ও চট্টগ্রামে সব পদে প্রার্থী দিয়েছে। এবার ভোটার হয়েছেন 1864 জন। এর মধ্যে ঢাকায় 1561 এবং চট্টগ্রামে 303 জন ভোটার। ফোরাম প্যানেলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে পরিবেশ অশান্ত করার চেষ্টা চালাচ্ছেন বহিরাগতরা। তবে ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল জানান, বহিরাগতদের জটলা সরিয়ে দেওয়া হয়েছে। আমরা ঢুকে দেখি এখানে কয়েকশো বহিরাগত, যারা বিজেপির মেম্বার তো না, ভোটার তো নাই, মেম্বারও না। আমি খুশি সকলের আচরণে, এক্সেপ্ট ফিউ এক্সেপশন, তাদেরকে অলরেডি আমরা সরিয়ে দিয়েছি। আপাতত ভোটার এরিয়াতে ভোটার ছাড়া কেউ যাবে না। আমরা একটা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন কামনা করছি, যাতে আমরা একটা অথেন্টিক রেজাল্ট পেতে পারি। ভোটারদের আমাদের দলের প্রতি আস্থা আছে, আমরা শতভাগ আশাবাদী নির্বাচনে আমাদের দল ফোরাম একটা ভালো ফলাফল করবে।
দর্শক, বিজিএমএ নির্বাচনের খবরাখবর রাখছেন আমাদের সহকর্মীরা ঢাকা এবং চট্টগ্রাম থেকে। প্রথমেই যাচ্ছি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন, যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। অহন, একটু জানতে চাই, বেলা গড়িয়েছে, সব মিলিয়ে সকাল থেকে এই পর্যন্ত ভোটের পরিবেশ এবং প্রার্থীরা কি বলছে সব মিলিয়ে একটু জানতে চাই। টানা 9 ঘন্টা ভোট চলবে, 5 ঘন্টা হয়ে গেল। ঢাকায়, অর্থাৎ দুটি তো কেন্দ্র, ঢাকায় এখন পর্যন্ত প্রায় 700 ভোট পড়েছে। অর্থাৎ আশা করা যাচ্ছে বিকেল 5টার আগেই যে নির্ধারিত ভোট আছে সবগুলো হয়তো কাস্টিং হয়ে যাবে। আমি যদি সেই দৃশ্য দেখাতে চাই, এখানে ভিড় করছেন ভোটার প্রার্থী যারা রয়েছেন, একই সঙ্গে যারা ভোটার রয়েছেন তারাও। দুটি কেন্দ্রে যেহেতু ভোট চলছে এবং ঢাকায় বেশি পরিমাণ ভোট, এবং সেই ভোটগুলো আশা করা যাচ্ছে বিকাল 3টার মধ্যেই 80% ভোট কাস্ট হবে, এমনটি আশা করছিলেন প্রার্থীরা যারা রয়েছেন। তারা এর আগেও তো নানানভাবে প্রতিশ্রুতি দিয়েছেন কি করতে চান কি না করবেন। বিশেষ করে যে ফোরাম প্যানেলটি রয়েছে তারা বলছিলেন একটি আলাদা করে একটা মন্ত্রণালয় গঠন করা যায় কিনা, সেই কথাও তারা বলছিলেন। এই যে তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি, এবং সবচেয়ে বড় বিষয় যেটা এবার আমরা দেখেছি গেল 15 বছরে চাইতে এবার যেটি ব্যতিক্রম, সেটি ভোটারদের মধ্যে উৎসাহ বেশি দেখা গেছে। বিশেষ করে এর আগের ভোটগুলোতে কারা প্রার্থী হবেন এবং কারা নির্বাচিত হবেন সেটি আগে থেকে একেবারে একটা অনুমেয় ছিল। এবার একটু ব্যতিক্রম, কারা শেষ পর্যন্ত নির্বাচিত হতে যাচ্ছেন সেটি একেবারে বলা কঠিন। ভোটাররা ভোট দিচ্ছেন এবং নিরাপত্তা আমরা দেখেছি ভোটারদের বাইরে, যেমনটি সকাল থেকে আমরা দেখেছিলাম বাইরের মূল সড়কের বাইরে এই যারা এখন এখানে অবস্থান করছেন তাদেরকে বাইরে থাকতে বলা হয়েছিল। তার কিছুক্ষণ পরে, অর্থাৎ প্রায় 2 ঘন্টা পর কিন্তু তাদেরকে এই ভেতরে, অর্থাৎ লবির সামনের অংশে আসার সুযোগ দেয়া হয়। অর্থাৎ নিরাপত্তার বিষয়টি একেবারেই খুবই ভালো, এবং ডিএমপি কমিশনের পক্ষ থেকেও বলা হচ্ছে এই সরকারের সময়ে এটা হোক না একটা সংগঠনের নির্বাচন, সেটি একটি দৃষ্টান্ত হয়ে থাকুক, এবং সেই দৃষ্টান্ত তৈরি করার জন্য বিজিএম এর যারা রয়েছেন, সেটি ভোটার কিংবা ভোট যারা পেতে চান প্রার্থী যারা রয়েছেন, সবাই একটি প্রতিশ্রুতিমূলক নির্বাচন এবং একটি অংশগ্রহণমূলক স্বচ্ছ নির্বাচনের আশায় আছেন, এবং শেষ পর্যন্ত এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে সেটি তারা আশা করছেন। অহন, আপনাকে ধন্যবাদ। আমরা চট্টগ্রাম যেতে চাই। চট্টগ্রামের রেডিসন ব্লু থেকে বিজিএমএ নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। একটু জানতে চাই, চট্টগ্রামের ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক কিনা, বেলা বেড়েছে, আগের তুলনায় ভোটার বাড়লো কিনা, আর ভোটের পরিবেশ? ন্যান্সি, ভোটের পরিবেশ একেবারেই সুষ্ঠু বলা যায়, এবং মানুষজন যারা ভোটার রয়েছেন তারা কিন্তু পরিবেশ দেখে অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছিলেন বিগত বছরগুলোতে বিজিএম এর যে নির্বাচনগুলো হয়ে থাকতো, সাধারণত এই নির্বাচনটা একটু ভিন্ন। এই পরিস্থিতিতে আসলে নির্বাচনটা তারা আগে থেকেই তাদের একটি দাবি ছিল, অবাধ এবং সুষ্ঠু যেন হয় এবং সবার যেন অংশগ্রহণমূলক হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় কিন্তু সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে, এবং এখন পর্যন্ত যদি বলি 1টারও বেশি সময় হয়েছে, 5 ঘন্টা হয়েছে এখন পর্যন্ত। এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি ভোটার উপস্থিতির সংখ্যা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেকাংশে বেড়েছে। এখন পর্যন্ত যদি বলি সর্বশেষ তথ্য অনুযায়ী 55%-রও বেশি কিন্তু ভোট পড়েছে, এবং বিকেল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে কিন্তু ভোট গ্রহণ চলবে। আশা করা যাচ্ছে এই বাকি সময়ের মধ্যে বাকি যে ভোটগুলো রয়েছে তারা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিবেন, এবং এই ভোটকে ঘিরে কিন্তু ফোরামের যে জোট বা ফোরামের প্যানেল থেকে যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন, নতুন মন্ত্রণালয় গঠন এবং নতুন বাজার সম্প্রসারণ সহ এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া দরকার, 14 দফা তারা ইশতেহার ঘোষণা করেছিলেন। যদি বিজয়ী হন এই নির্বাচনের মাধ্যমে, তাহলে আগামী দিনগুলোতে এই সেক্টর নিয়ে তারা আসলে এই সেক্টর নিয়ে কাজ করবেন, এবং যারা আসলে প্রার্থী রয়েছেন, ভোটার রয়েছেন, সকলেই কিন্তু এখন পর্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরিবেশ বলা যায় অন্যান্য বারের চেয়ে এবারের পরিবেশটা একটু ভিন্ন। তারা বলছিলেন আগের নির্বাচনগুলো এবং এই বছর নির্বাচন একেবারেই তফাৎ। বলছিলেন আগে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন সময়ে রাজনৈতিক একটি প্রভাব থাকতো, এবারে সেটি হচ্ছে না, এবং শেষ পর্যন্ত তাদের দাবি নির্বাচনটি যাতে অবাধ, সুষ্ঠু এবং সুন্দরভাবে শেষ হয়ে থাকে, সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যায়, বা এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা সম্মুখীন তাদের কাউকেই পড়তে হয়নি। ন্যান্সি, অভি, আপনাকে অনেক ধন্যবাদ।
দর্শক, একটি জেলার দুটি নদী থেকে বছরে বালু তোলা হচ্ছে কমপক্ষে 200 কোটি টাকা, কিন্তু সরকার সেক্ষেত্রে রাজস্ব পেয়েছে মাত্র 2.5 কোটি টাকা। সেই গড়মিলের অনুসন্ধানী রিপোর্ট যমুনা টেলিভিশন প্রচারের পর কুষ্টিয়ার বালু মহলগুলোতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। যাচ্ছি ভেড়ামারার হার্ডিংস ব্রিজ ও লালন শাহ সেতু এলাকায়। সেখানে আছেন সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, একটু জানতে চাই, এর আগেও তো জেলা প্রশাসন অভিযান চালিয়েছে, আজকের অভিযানে আলাদা কি দেখছেন আপনি? ন্যান্সি, আজ সকাল থেকেই যমুনা টেলিভিশনে যে কুষ্টিয়ার বালুমহল নিয়ে যে রিপোর্টটি প্রচারিত হচ্ছে, এটার ফলেই কিন্তু কুষ্টিয়া জেলা প্রশাসনের এই হঠাৎ অভিযানের তারা প্রস্তুতি নিয়েছে এবং অভিযান তারা চালাচ্ছে। আসলে এখানে একটি বিষয় দুর্বলতা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আসলে যখনই এই সায়রাত মহল বা ধুলট মহল রয়েছে বালুরঘাট ছাড়াও আসলে সেই সব জায়গাগুলো থেকে যেসব বালি এই ধুলট মহলের আড়াল থেকে বালি তোলা হয়, আসলে এই বিষয়গুলো সবসময় আড়ালেই থেকে যায়, তাদেরকে কখনোই ধরা যায় না আর কি। আর আমরা এখন কথা বলবো আসলে ভেড়ামারা উপজেলার ইউএন এবং এসিল্যান্ড এখানে উপস্থিত রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলে জানতে চাইবো যে আজকে বিশেষ করে আপনারা কি ধরনের অভিযান চালাচ্ছেন এবং কেন চালাচ্ছেন, এই আজকের অভিযানটা কেন? না, আজকের অভিযানটা হচ্ছে আসলে আমরা এখানে নিয়মিত অভিযান চালাই। এখানে হচ্ছে এটা বাহিরচর চর রূপপুর তরিয়া মহল, এটা হচ্ছে এই অর্থ বছরে 3,75,000 টাকা 3,75,00,000 টাকা শুধুমাত্র লালপুর থেকে বালু এখানে এনে আনলোড করবে। কিন্তু হচ্ছে সকালবেলা একটা নিউজ দেখলাম যে হচ্ছে আমাদের হচ্ছে হার্ডিংস ব্রিজ এবং লালন শাহ ব্রিজের নিচে হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে। কিন্তু আমি এখানে প্রায় 7 মাসের উপরে আছি, তো এখানে এরকম অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ তো দেওয়ার কথা দূরের কথা, এখানে আনলোড হওয়ার যে তারা ব্যবস্থা গ্রহণ করছিল তখন কিন্তু আমরা এখানে আনলোডও করতে দিই না, কারণ আমরাও জানি এই দুইটা ব্রিজই হচ্ছে কেপে অধিভুক্ত এবং হচ্ছে একটা বিশেষ স্থাপনা। এই জন্য এখানে দেখেন আপনারা এই আনলোডের এই জায়গাটা কিন্তু সরাসরি রাস্তার ওই পারে। আমরা আনলোডের বিষয়টা জানতে চাচ্ছি না, আমরা মূলত এই ধুলট মহল আপনারা যেটা বলছেন ইজারা দেওয়া হয়েছে, এর আড়াল থেকে যে পদ্মার থেকে বালি উত্তোলন করা হয়, এইটার ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? এইখানে আসলে এখান থেকে ইজারা বহির্ভূতভাবে শ্যালো মেশিন দিয়ে যে বালু তোলা হয় এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। আমি এখন সকাল থেকে দেখলাম এখানে একটাও শ্যালো মেশিন পাইনি। যদি এরকম হয়ে থাকে অবশ্যই ব্যবস্থা নিব। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যদিও এই বিষয়টি আমাদের নজরে এসেছে, আমরা দেখেছি আসলে বিভিন্ন জায়গা থেকে এবং হার্ডিংস ব্রিজ পয়েন্ট থেকে আসলে ছোট ছোট যে ড্রেজার রয়েছে তার মাধ্যম দিয়ে যেভাবে বালি উত্তোলন করা হয়, এটা আসলে প্রশাসনের অভিযানের যখনই তারা অভিযানে বের হন তার আগেই কিন্তু তারা সতর্ক হয়ে যান এবং এর পেছনে যে আসলে যারা অবৈধ বালি উত্তোলনে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে আসলে ধরাছোঁয়ার বাইরে রয়েছে এবং তাদেরকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না বলে জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে। ন্যান্সি, রুহুল আমিন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাস ও সিএনজি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 2 জন। সকালে আনোয়ারা বাঁশখালী সড়কের পিএবি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় দ্রুত গতির একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী সিএনজি। এতে ঘটনাস্থলে সিএনজির 2 আরোহী নিহত হন। তাদের মধ্যে ইয়াসিন নামে একজনের পরিচয় পাওয়া গেছে। গুরুতর আহত 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাস সহ চালক পলাতক। জাপানে 4 দিনের সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শনিবার বেলা 11:20 তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এর আগে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান। উভয় পক্ষ একটি মুক্ত ইন্দো প্যাসিফিক গঠনে যৌথ দৃষ্টিভঙ্গি পুনর্ব্যক্ত করেন। এরপর দুদেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়নের জন্য 106 কোটি টাকা দেওয়ার ঘোষণা দেয় জাপান। একই দিন সোকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। সফর শেষে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে টোকিও ত্যাগ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পোশাক কারখানায় বর্ধিত গ্যাস আজ থেকেই বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে আশুলিয়ায় পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে এক সভায় অংশ নেন তিনি। এ সময় কর্মবিরতি পালনের পাশাপাশি উপদেষ্টার কাছে নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরেন পল্লী বিদ্যুতের কর্মচারীরা। আশ্বাস দেন সমস্যা সমাধানের। এ সময় উপদেষ্টা বলেন, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে শিল্প কারখানায় গ্যাস সংকট থাকবে না। গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানা পরিদর্শন করেন ফাউজুল কবির। জানান, সারা দেশে অবৈধ গ্যাস সংযোগ দ্রুতই বিচ্ছিন্ন করা হবে।
মিছিল মিটিং সভা সমাবেশ করে মানে ক্ষতিগ্রস্ত হয় আর কি। আগের বারও যে আপনারা জানেন যে প্রায় 26-27টা জায়গায় বিদ্যুৎ ওরা বন্ধ করে দিয়েছিল। বন্ধ করে তো ওরা এর ফলে হয়েছে কি এই যে এটা ওরা চাইছিল যে একটা ভালো হবে, কিন্তু করার ফলে আমাদেরকে কতগুলো এটা তো নাশকতামূলক কাজ, সেই জন্য আমাদের সরকারকে বাধ্য হয়েছে কিছু ব্যবস্থা নিতে। বৃষ্টি ও উজানের ঢলে 6 জেলায় বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 3 দিন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা ও ফেনী প্রধান নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এরই মধ্যে সুনামগঞ্জে বেড়েছে সুরমা, জাদুকাটা, কুশিয়ারা, খাসিয়ামারা সহ সব নদ নদীর পানি। তবে সবগুলো নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মেঘালয়ের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলা সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এদিকে উজান থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরী নদীর পানি বেড়েছে। স্বাধীনতার 54 বছর পরও ভাগ্যের উন্নয়ন হয়নি দেশের নদী পাড়ের মানুষের। যেখানে নিয়মিত জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি বর্ষায় নদী ভাঙনের কবলে পড়েন নদী পাড়ের মানুষ। ভূমিহীন হবার পাশাপাশি নদীর করাল গ্রাসে আর্থিক ক্ষতির মুখোমুখিও হন তারা। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নদী গ্রাসের শিকার মানুষের নিঃস্ব হওয়ার কথা আপনাদেরকে জানাবো। আমার সাথে ক্যামেরায় ছিলেন রাকিবুল ইসলাম। ধান পাট জাগত জিনিসপাতি সম্পূর্ণ ক্ষতি হয়। নাজিব মণ্ডলের আঁকড়ে ধরা সম্বল, ভিটেমাটি আর তার কষ্টের ফসল সবই গ্রাস করে নিয়েছে এই সর্বনাশী নদী। সব হারিয়ে নিঃস্ব 70 নাজিব কার কাছে চাইবেন প্রতিকার? তার ঝুলি ভরা শুধুই হাহাকার আর হারানোর কথামালা। ফসলপাতি যা করা হয় সব জায়গা একই গল্পের এমন চরিত্র নদীপাড়ের আরও বহুজন, যেমন কেয়াফুল, বয়স 73। স্বামী মারা যাওয়ার পর সন্তানরাও নিজেদের প্রয়োজনে দূর দূরান্তে। তাই প্রতি বছর জলবায়ু পরিবর্তনের সাথে কেয়াফুলের সংগ্রামটা একারই। 2 বার নদী ভেঙে আবার লাড়সাই নিছি জায়গায় যে কি করমু, কোড়াই যামু, কি কামিরে নাই। এখানের মানুষের ওরাই আসলে ওরাই যখন নিয়ে গেল গা তখন মিরাইলাম। এই দুর্যোগে স্থানীয়রা কিছুটা আশার আলো পেয়েছেন উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের সুফল প্রকল্প থেকে, যারা দিচ্ছে আগাম দুর্যোগের বার্তা। এছাড়া দুর্যোগের আগে গবাদি পশুর রক্ষণাবেক্ষণ, ফসল রক্ষা, মালামাল সরানো ও মৎস্য রক্ষার জন্য আর্থিক সহায়তা মিলেছে এই সুফল প্রকল্প থেকে। দুর্যোগের পূর্বাভাসের প্রেক্ষিতে গবাদি পশুর খাবার সংরক্ষণ করা, মাছ চাষি ভাইয়েরা আছে তাদের কাছে আমরা আপনার পুকুরের পাড়গুলো ঘেরাও করছি। এখনই যদি আমরা বীজ বহন করি তাহলে পানি এসে তো নষ্ট হয়ে যাবে। আমরা কিন্তু ওটা জানার পরে আমাদের এই ক্ষতিটা আর হয় না। এগুলো আগাম বার্তা পাইলে বড় তাহলে আমরা হয়তো তাড়াতাড়ি করে ওই ধানটা আমরা কাইটে বাড়িতে তুলে ফেলি। সরকারের সাথে দুর্যোগ মোকাবেলার জন্য এ ধরনের প্রকল্প নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতি কমাতে সাহায্য করবে বলে মনে করে কেয়ার বাংলাদেশ। কোন মানুষগুলো সত্যিকার অর্থে এই সামনের আসন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য একটা অ্যাডভান্স ক্যাশ দেওয়া হয়েছে, যাতে ওই টাকাটাকে দিয়ে তারা তাদের যে সম্পদ, তাদের যে জানমাল, তার যে ক্ষয়ক্ষতি রোধের যে প্রশিক্ষণ তারা পেয়েছে সেটাকে তারা কাজে লাগাতে পারে। যে পরিমাণ জনগোষ্ঠীর জন্য এটা করা দরকার তা সবার জন্য আসলে করা যায় না। কাজে এটাকে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে একটা উদ্যোগের অনেক বেশি প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। নদী গর্ভে সব হারানো মানুষের চেয়ে থাকা শুধুই স্থায়ী বাঁধ নির্মাণের দিকে। বর্ষার সিজন আইতাছে, এখন কত পানি হবে নাকি সরকারি পক্ষ থেকে যদি উদান দেয়, একটা স্থায়ীভাবে বাঁধ দেয়, তাহলে এলাকার জনগণ বাঁচতে পারবে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে এই জায়গাটিকেও নদী গ্রাস করে নেবে। বছর বছর নদী ভাঙনের এমন ভিটে মাটি, ফসল হারানো মানুষগুলোর সাথে নিয়মিত বসবাস। আগাম বার্তা কিংবা আর্থিক সহায়তা তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমালেও এখানে একটি স্থায়ী বাঁধের জোর দাবি তাদের। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, মাদারগঞ্জ, জামালপুর।
আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জিসিআই তাদের ১১০ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে প্রায় ১৫০০ মানুষের অংশগ্রহণে ঢাকার হাতিরঝিলে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করে জেসিআই বাংলাদেশের ঢাকা ওয়েস্ট শাখা। আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি গড়ে তোলাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। তখনও ভোরের আলো ভালো করে ফোটেনি। রাজধানীর হাতিরঝিলে জড়ো হয়েছেন প্রায় ১৫০০ নারী, পুরুষ, শিশু, আছেন বৃদ্ধরাও। ভোরের নির্মল পরিবেশে দৌড়প্রেমীরা অংশ নিলেন তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল জেসিআই এর ১১০ বছর পূর্তির আয়োজনে। ৭.৫ ও ১ কিলোমিটার এই দুটি ক্যাটাগরিতে অংশ নেন দৌড়প্রেমীরা। শহুরে যান্ত্রিকতার মাঝে এ ধরনের আয়োজন স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ভূমিকা রাখছে এমন মত তাদের। দৈনন্দিন জীবনে তো ওইভাবে আমাদের মুভ করা হয় না, যান্ত্রিক জীবনে। তো এই একটা উপলক্ষে যদি আমরা একটু দৌড়াই তো অবশ্যই এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। সকালবেলা উঠা হয় না, দৌড়ানো হচ্ছে, আর দৌড়ানোর ফলে ফুল বডিতে মনে হচ্ছে একটা রিস্টার্ট, একটা অপশন চালু হয়ে গেছে। আমি যেহেতু একজন সংবাদকর্মী, আমাদের সবসময় মাঠে দৌড়াইতে হয়, তো এই যে ম্যারাথনগুলো এটা আমার বডিকে ফিট রাখে। ফজরের নামাজ আদায় করার পর তার নিজস্ব আঙ্গিকে এই দৌড় প্রতিযোগিতা অথবা নিজস্বভাবে দৌড়ানো অত্যন্ত জরুরি। নিয়ম নীতি মেনে তারপরেই দৌড়ানো উচিত। হুট করে নামলে আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক সময় মাসেল ক্র্যাম্প অথবা অন্যান্য ইনজুরি হতে পারে। জেসিআই বাংলাদেশের ঢাকা ওয়েস্ট শাখা আয়োজন করে এই ম্যারাথন প্রতিযোগিতা। আয়োজকরা জানান, জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সীদের দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে কাজ করে। এন্টারপ্রেনারগুলো আছে তাদেরকে বিজনেস অপরচুনিটিস দেওয়া, তাদের মধ্যে আসলে তাদের পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করে থাকি। বাংলাদেশের জেসিআই টোটাল আমাদের ডিক্লেয়ার মেম্বার হচ্ছে ৫,০০০ এবং টোটাল আমাদের ৪৪টা লোকাল অর্গানাইজেশন রয়েছে। ফিটনেসের মাধ্যমেও আমরা আমাদের নিজেদের মধ্যে যে একাত্মবোধ, ঐক্যত্ব, আমরা সেটা আসলে ধরে রাখতে পারি। বিজনেস করলেই হয় না, আমাদের লাইফটাও অ্যাক্টিভ করতে হবে, আমাদের হেলথের দিকেও তাকাতে হবে। এর জন্য আমাদের মোটো হচ্ছে রান ফর হেলথ, রেস ফর লাইফ। এই আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। সাথেই থাকুন।